লাইফের একটি নতুন দিনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা তো রাখছি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের একটি নতুন ভিডিও আমি শুরু করছি। সকাল থেকেই আকাশটা দেখছি বেশ ভালো রকম রৌদ্র জল, তার সাথে সাথে ঠান্ডার বাতাসও বইছে। এদিকে এখন বাজে প্রায় সকাল 8:30টার মতন, আর আমার দুই মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে প্রায় 6টার মতন তখন বাজে। আর আমিও ঠিক তার ব্যতিক্রম নয়, আমি উঠেছি ওদের থেকে যদিও একটু আগে, ওই 5:30 নাগাদ। এখন হাতে একটা ওকে বিস্কিট দিয়েছি, এদিকে দিদি একটু পড়াশোনা করছে আর হাতে একটা বিস্কিট ধরিয়ে দিয়েছি। আমার চেষ্টা থাকে সকালের দিকে তা না হলে বিকালের দিকে মোটামুটি যখনও কোনো রকম খাবার খায় তারা 2 ঘন্টা বা 1.5 ঘন্টা এইরকম পর হাতে একটা করে, যদি সময় থাকে আর কি, বা ও ধরুন সেই সময় খেলা করছে তো তখন একটা করে হাতে বিস্কিট ধরে দিই। তবে এইভাবে যদি খাবার পরেই যদি ওকে খাবারটা কখনো দেওয়া হয়, মানে বিস্কিট ধরে দেওয়া হয়, তাহলে কিন্তু কখনোই গালে উঠতেই চায় না। তাই যখন অনেকটা বিরতি হয়ে যায় 2 খাবারের মধ্যে, তখন আমি ওর হাতে একটা বিস্কিট দিই, তাহলে ও কিন্তু ঠিকঠাকভাবে মানে গালে পুরে বিস্কুটটা আস্তে আস্তে দেখি অনেকটা পরিমাণে খায়। এখানে ওর জন্য একটু সাবু ভিজিয়ে রেখেছি সকালের দিকে, মানে ওই 10টা নাগাদ একটু সাবু দেবো। আর এখানে এই যে কুমড়োগুলো কেটে রেখেছি, এগুলো দিয়ে কুমড়ো দিয়ে একটু বেসন ভাজবো। এখানে মেয়েটার জন্য সবজিও কেটে রেখেছি। সকাল সকাল রান্না বান্নাটা একটু যদি তাড়াতাড়ি সেরে ফেলা যায় তাহলে বেশ অনেকটাই সময় হাতেও পাওয়া যায়। যে সমস্ত সবজিগুলো নিয়েছি দেখুন, একটু কুমড়ো, পটল, ঝিঙে আর নিয়েছি একটু আলু। এই সমস্ত সবজি কিন্তু পেট ঠান্ডা রাখার জন্য খুবই ভালো, যেহেতু ওর শরীরটা এখন খুব একটা ভালো নেই, যদিও পটের সমস্যাটা এখন অনেকটাই কমে গেছে, তবুও আর কি এখন আর অন্যান্য কিছু খাবারই দিচ্ছি না। বিশেষ কিছুদিন যাক, তারপরে আবার যেমন খাওয়ানো অভ্যাস করেছিলাম তেমন খাওয়াবো। এখানে কয়েকটি মোরলা মাছ আর কাতলা মাছও নিয়েছি, কয়েকটি পটলও ভেজে নেব। এদিকে তরকারিটাও বসিয়ে দিয়েছি। মুড়ি খাওয়ার জন্য আলুর একটু চচ্চড়ি করে নিচ্ছি। অনেকদিন পর একটু কুমড়ো শাকও কেটে নিয়েছি। বাড়ির উঠানে যে মিষ্টি কুমড়োর গাছগুলো হয়েছে ঠিক সেখান থেকেই 2 ডাল কেটে নিয়েছিলাম। এবারে সাবুটা বসিয়ে দিচ্ছি ওর জন্য। সাবুটা অনেকক্ষণ লাগে তো ঠান্ডা হতে, আর এইভাবে একদম ধিম আঁচে এখন বসিয়ে রাখি কিছুক্ষণ। আজকে চলুন আপনাদের সাথে কথা বলি সন্তানের পড়ার প্রতি আগ্রহ বৃদ্ধি কিভাবে আমরা করতে পারি। আমি আমার বড় মেয়ের ক্ষেত্রে যে সমস্ত নিয়মগুলো মেনে চলি আজকে আপনার সাথে ঠিক সেটাই শেয়ার করব। তাহলে প্রথম পয়েন্টে আসা যাক। পড়ার সময় বাচ্চাকে কখনোই বকাবকি, মারধর এসব করবেন না। আমরা যদি বাচ্চাকে পড়তে বসিয়েই এটা কেন হচ্ছে না বা ওটা কেন হচ্ছে না, আমরা সবসময় এরকম একটা ওদের থেকে একসেপ্ট করি, ওরা কিন্তু পড়ার প্রতি পুরোপুরি আগ্রহটাই শেষ করে দেবে। পড়ার সময় বাচ্চাকে বকাবকি, মারধর এসব করতে গেলে এই ধরনের আচরণ কিন্তু পড়ার প্রতি ওদের কোনো রকম আগ্রহ তো থাকবেই না, প্লাস ওদের একটা ভীতি জন্মাবে যে আমি যদি এই পড়াটা না পারি তাহলে মা বা বাবা বা টিচার আমাকে কিন্তু বকাবকি করবে। এখানে একটু বেসন মেখে নিচ্ছি, দেখুন সামান্য পরিমাণে হলুদ, লবণ আর একটু খাবার সোডা দিয়েছি, ভালো করে আগে মিক্সড করে নিচ্ছি, তারপর অল্প অল্প করে জল দিয়ে এটা ভালো করে মেখে নেব। তবে দোকানে এখন যে পরিমাণে এই যে কুমড়োর বড়া আরে করে, তার থেকে কিন্তু ঘরের এই বেগুনি বা কুমড়োনি যাই বলুন না কেন খুব বেশ ভালো হয়, বেশ মজমজে মতন হয়। তবে হ্যাঁ, যখন এই ব্যাটারটা তৈরি হয়ে যাবে 5 মিনিট কি 10 মিনিট রেস্টে দেওয়ার পর তেল গরম করে এতে সামান্য পরিমাণে দেওয়ার পর কিন্তু কুমড়োর বা বেগুনি যাই করি না কেন বা চপ যখনই করি, তেলটা যে একটা চিপচিপে ভাব হয়ে থাকে হয় না, প্লাস মজমজেও হয়। এরপরে আসি 2 নম্বর পয়েন্টে। নির্দিষ্ট একটা সময় পড়ার সময় বা রুটিন করে দিই। আমরা যদি বাচ্চাকে বলে দিই যে সকালে বা বিকালে তোমাকে 2 টাইম পড়তে হবে, সেটা কখনো যে সময় মানে ঘড়ির কাঁটা অনুযায়ী পারফেক্ট হবে তেমনটা নয়, কারণ কোনো কিছুই ঘড়ির কাঁটা অনুযায়ী হয় না। সেটা 5-10 মিনিট 15 মিনিট একটু আগু পিছু হতেই পারে। তবে এটাই বারবার বলে দেওয়ার দরকার যে 7টার জায়গায় 7:10, 15 বা এদিকে 6টার জায়গায় 6:30 হতেই পারে, তবে নির্দিষ্ট তোমার একটা টাইম থাকবে। আর চেষ্টা করতে হবে 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে বা 1.5 ঘন্টার মধ্যে পড়াটা কমপ্লিট করতে। এবার এর ব্যতিক্রম হতেই পারে, কখনো আধ ঘন্টা কম, কখনো আধ ঘন্টা বেশি, ব্যাস। তাহলে কিন্তু ওদেরও একটা পড়ার রুটিন থাকবে আর ওদেরও একটা নির্দিষ্টভাবে এটা একটা দায়িত্বও বলতে পারেন
যে ওদের মধ্যে এটা কাজ করবে যে আমাকে এই টাইমের মধ্যে পড়তে হবে, যার মধ্যে আমাকে সমস্ত রকম কাজকর্ম কমপ্লিট করে ফেলতে হবে। এখানে দেখুন সাবুটা করে নিয়েছি আর মেয়েটাকে খাইয়েও দিচ্ছি। সাবুটা খাওয়ালে কিন্তু মোটামুটি প্রথমের দিকটা বেশ ভালো খায়, তারপর কিছুটা মানে একদম শেষের দিকে দেখলে খেতে চায় না, হয়তো কম বেশি হয়ে যায়। আর চিড়েটা এখন দেখছি ইদানিং খেতে চাইছে না, সেক্ষেত্রে সাবুটা দিলেই কিন্তু বেশ সাবুটা কিন্তু খেয়ে নিচ্ছে। তো ইচ্ছা আছে এখন পুরো গরমকালটা জুড়েই ওকে সাবুটা একটু একটু করে খাওয়াবো, যেহেতু সাবুর কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া নেই আর ঠান্ডাও আছে, গরমে খাওয়ালে উপকারিতাও আছে। আগে তো আমাদের ছোটবেলায় এই সমস্ত কিছু খাওয়ানোই হতো, আর এখন নিত্য নতুন খাওয়ানোর চক্করে এই সমস্ত কিন্তু আমাদের বাচ্চাদেরকে খাওয়াই না। তো যাই হোক, এদিকে ওর খাবারটাও বসিয়ে দিচ্ছি। এরপরে আসি 2 নম্বর পয়েন্টে। পড়ার সময় ওর নানান ধরনের প্রশংসা করুন। পড়ার সময় পড়াশোনা কিংবা অন্য যে কোনো বিষয় নিয়ে বাচ্চার যদি আমরা প্রশংসা করি, ধরুন ও একটা লাইন এইসবে রিডিং পড়তে শিখছে, তো একটা লাইন ও রিডিং পড়েছে, সেক্ষেত্রে আমরা কিন্তু ওকে বাহবা দিতে পারি, বা হাতের লেখাটা একটু আগের থেকে সুন্দর করেছে, বা কয়েকটি শব্দ বা কয়েকটি অক্ষর যে লিখেছে খুব সুন্দর লিখেছে, আমরা কিন্তু সেটা নিয়ে ওকে খুবভাবে প্রশংসা করতেই পারি যে বাহ কি সুন্দর হয়েছে না লেখাটা, পরবর্তী লেখাটা কিন্তু ঠিক এইরকম চাই, বা এই যে এই লাইনটা এইভাবে পড়তে পারলে তাহলে কিন্তু পরের যে লাইনটা আছে সেটাও কিন্তু তুমি পড়তে পারবে। এইভাবে কিন্তু আমি আমার মেয়েকে উৎসাহ করি, আর উৎসাহ দিলে পরে আমি দেখি ও একটার পর একটা লাইন পড়েই চলেছে, আর যখন লেখে তার পড়ালেখাগুলো দেখি আরো সুন্দর হয়। আমার মেয়ের হাতের লেখা দেখে অনেকেই হয়তো বলে থাকে যে ওর হাতের লেখাটা সত্যি খুব সুন্দর খুব সুন্দর। তো আমি চেষ্টা করি ও যখনই লেখে কোনো জিনিস যদি খারাপ হয় আমি বলি মানা এই লেখাটা তো একদম ভালো হলো না, ও সঙ্গে সঙ্গে মুছে নেয়। যদি বুঝতে না পারে ও আমাকে বলে একটু লিখে দাও আমাকে, আমি দেখে দেখে লিখি। সঙ্গে সঙ্গে ও কিন্তু সেই শব্দটা বা অক্ষরটা দেখে দেখে লেখে, তারপরে আবারও বেশ শব্দটা দেখি ঠিকঠাক ভাবে ও লিখতে পারছে, আর হাতের লেখাটা যথেষ্ট পরিমাণে স্পষ্ট হয়ে গেছে, আর এখন কিন্তু ওর লেখাপড়ার প্রতি কোনো অনিচ্ছাটাও আর নেই। তো আমি তো চেষ্টা করি যখনই ওকে পড়তে বসাই সব সময় ওর একটু প্রশংসা করতে, সে যেটাই ও পড়ুক না কেন, তাহলে কিন্তু ওর পড়ার মনোভাবটা অনেকটা পরিমাণে আগ্রহ পায়। এরপরে আসি 4 নম্বর পয়েন্টে। পড়ানোর সময় কিন্তু ওকে বারবার জিজ্ঞাসা করুন ও কি বুঝতে পারছে বা কি বুঝতে পারছে না, কারণ সমস্ত বাচ্চা কিন্তু এক না। আমরা মা বা টিচার যেই হই না কেন, তবে বাড়িতে যতই আমরা পড়তে বসাই, মানে যতই আমরা কিন্তু বাইরে পড়তে দিই না কেন, বাড়িতে অবশ্যই চেষ্টা করবেন বাবা হোক মা হোক বা বাড়ির মধ্যে কোনো একজন সদস্য অবশ্যই বাচ্চাকে বাইরে কি পড়ছে বা স্কুলে কি পড়ছে অবশ্যই প্রতিদিনের পড়া প্রতিদিনেই চেক করুন। আর পড়ার সময় ওর কি অসুবিধা হচ্ছে, কোন জিনিসটা বুঝতে ভালো পারছে, কোন জিনিসটা বুঝতে একেবারেই অসুবিধা হচ্ছে, এটা বারবার জিজ্ঞাসা করুন। তাহলে দুপুরবেলা একটা ভীতি জন্মায় যে আমি এই কাজটা পারছি না, আমাকে বকাবকি করবে, সেরকম না হয়ে ও কিন্তু পুরোপুরিভাবে ঠিকঠাক ভাবে বলতে পারবে যে আমার এই জায়গাটা বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে দাও। পরে আসি 5 নাম্বার পয়েন্টে। বললে বকাবকি বা উচ্চতাচ্ছিল্য করবে না। আমরা অনেক সময় পড়ে থাকি যে তোদের পড়াশোনা হবে না, যা তুই গরু চড়াগে যা বা গোবরপুর আগে যা বা এই ধরনের নানান ধরনের কথা বলি, বা তুই ম্যাথর বলি, এই সমস্ত কিছু না বলে যদি আমরা তাকে আরো ভালো করে বোঝানোর চেষ্টা করি ও কোথায় ভুল হচ্ছে, মানে কোথায় পড়া পারছে না, এই সমস্ত বারবার আমরা বুঝি, আমরা যদি ওদেরকে না বুঝি পারিপার্শ্বিক লোকজনেরা বুঝতে পারবে না। আয় আয় চাঁদা মামাকে ডেকে দাও। কই দিদি কই? চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক, আশা করছি আপনাদের ভালো লাগবে।
5টি টিপস আমি আপনাদের সাথে শেয়ার করলাম সন্তানের পড়ার প্রতি আগ্রহ বৃদ্ধিতে, যেগুলো অন্তত আমি মেনে চলি। আপনারাও মেনে চলতে পারেন এই টিপসগুলো। আশা করছি আপনাদেরও বেশ কাজে আসবে। কেননা সন্তানদের বোঝার দায়িত্বের চেয়ে অনেক বেশি দায়িত্ব আমাদের তাকে বোঝানোর। এই পৃথিবীতে তারা নতুন, আর মা বাবার থেকে বড় শিক্ষক কিন্তু বা শিক্ষিকা কেউই হতে পারে না। আমরা যদি চেষ্টা রাখি তাদেরকে বোঝানোর, তাদেরকে এই পৃথিবীটা কিন্তু খুব সুন্দর লাগবে, পড়াশোনার প্রতিও আগ্রহ বাড়বে। আমরা যদি তাদেরকে সবকিছুতে তুচ্ছ তাচ্ছিল্য বকাবকি করি, তাদের কিন্তু কোনো কিছুতেই আনন্দ আসবে না, আর পড়ার প্রতি একটা ভয় অনিচ্ছা কাজ করবে। তো এই ছিল আজকে আমার মূল বক্তব্য। এখানে দেখুন সারা দুপুর ঘুম নেই, অথচ